নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়ি। শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। এই পর্বের নাম সকালে নিধু চলিয়া যাইবে। আজ এই পর্বের দ্বিতীয় অংশ শুরু করি। নিধু রেকাবির দিকে তাকাইয়া বলিল, হ্যাঁ তো, ও কিছু না, খান আগে, আমি জল আনি। মঞ্জু বলিল। জলযোগের পাট চুকিয়া গেলে মঞ্জু বলিল, শুনুন, কাল রবিবার বাবার জন্মদিন। বাবা জন্মদিনের অনুষ্ঠান করতে চান না। আমরা মাকে ধরেছি, বাবার জন্মদিন আমরা করবই। আপনি এসেছেন, খুব ভালো হলো। আপনি অবশ্যই আসবেন। জ্যাঠাইমাকেও কাল বলে আসবো। আমরা একটা লেখা পড়ব, সেটা একবার আপনি শুনে বলুন কেমন হয়েছে। এই জন্যেই আমি শনিবার থেকে। নিধু হাসিয়া বলিল, বারে, আমি কি লেখক নাকি? লেখার আমি কি বুঝি? মঞ্জু বলিল, ইস, আমি বুঝি জানি নে। আপনার ভাই রমেশ আপনার একটা খাতা দেখিয়েছে আমাদের, তাতে আপনি কবিতা লিখেছেন দেখলাম যে। বেশ কবিতা, আমার খুব ভালো লেগেছে। মাও শুনেছেন। নিধু লজ্জায় সংকোচে অভিভূত হইয়া পড়িল। রমেশ বাঁদরটার কি কাণ্ড! ছেলে মানুষ আর কাকে বলে! দাদাকে সব দিক হইতে ভালো প্রতিপন্ন না করিতে পারিলে তাহার মনে যেন আর স্বস্তি নাই। কি দরকার ছিল ইহাদের সে খাতা টানিয়া বাহির করিয়া দেখাইবার? নিধু আমতা আমতা করিয়া বলিল, সে আবার লেখা? তা সেসব রমেশের কথা বাদ। কেন, সে কিছু অন্যায় করেনি? সেসব কবিতা স্কুলে থাকতে লিখতাম, কাঁচা হাতের লেখা। মঞ্জু প্রতিবাদের সুরে বলিল, কেন, আমাদের বেশ ভালো লেগেছে কবিতাগুলো। খুকুকে উদ্দেশ্য করে যে সিরিজ, ওগুলো সত্যিই চমৎকার। খুকু কে? নিধু লজ্জিতভাবে বলিল, ও আমার ছোট বোন। ওর ডাকনাম নেবু। 3 বছর বয়স ছিল তখন, এখন বছর 8-9 বয়স। দেখনি তাকে? না, আমি দেখিনি। এখনই তাকে ডাকতে পাঠাচ্ছি। আজ দেখতেই হবে। কবির প্রেরণা যে যোগায় সে বড় ভাগ্যবতী। সে তো এখানে নেই, মামার বাড়ি রয়েছে দিদিমার কাছে। দিদিমা বড় ভালোবাসেন কি না, পুজোর সময় আসবে। তবে আর কি হবে, আমাদেরই কপাল। দেখা অদৃষ্টে থাকলে তো। এই সময়ে মঞ্জুর মা আসিয়া দাঁড়াইয়া বলিলেন, নিধু এসেছো বাবা? মঞ্জু তো কেবল তোমার কথা বলছে, কদিন তোমার কবিতা পড়ে। ও নাকি কি কাগজ বার করবে, তাতে তোমায় লিখতে হবে। মঞ্জু কৃত্রিম ক্রোধের সহিত মায়ের দিকে চাহিয়া বলিল, মা, সব কথা ফাঁস করে ফেললে তো? আমি সে কথা বুঝি এখনো বলেছি নিধুদাকে? যেমন তোমার কাণ্ড। নিধু বলিল, কেন, কাকিমা ঠিক বলেছেন, শুনতেই তো পেতাম একটু পরেই। মঞ্জু হাসিয়া বলিল, একখানা হাতের লেখা কাগজ বের করব ভাবছি, তাতে আপনাকে লিখতে হবে কিন্তু। মঞ্জুর মা কন্যার গুণাবলীর শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করিতে ব্যগ্র হইয়া বলিলেন, ও একখানা কাগজ আগেই বের করেছিল। ওর সঙ্গে কাজ করেন বি দাশগুপ্ত, নাম শুনেছ তো? সাব জজ, খুব পণ্ডিত লোক। তিনি দেখে বলেছিলেন, এমন লেখা। মঞ্জু সলজ্জ প্রতিবাদের সুরে বলিল, আচ্ছা মা, কেন আমায় বললি সব কথা ফাঁস করে ফেলি যে? যখন করলাম ফাঁস, তখন ভালো করেই ফাঁস করা ভালো। মঞ্জু আবদারের সুরে বলিল, মা, নিধুদাকে রাত্রিরে এখানে খেতে বলো না, আমরা সব একসঙ্গে। মঞ্জুর মা বলিলেন, আজ তো খাবার তেমন কিছু ভালো নেই, কি খাওয়াবি নিধুদাকে? তার চেয়ে কাল দুপুরে ওর জন্মদিনে পোলাও মাংস হবে, ভালো খাওয়া দাওয়া আছে। কাল নিধু এখানে তো খাবেই। না মা, মাংস দরকার নেই শুভ দিনে। তোমার পায়ে পড়ি মা, বাবাকে আমি বলবো এখন। আর আমি বলি শোনো মা, নিধুদা ঘরের ছেলে, আজও খাবে ডাল ভাত।
কাল যা খাবে তা তো খাবেই। তাহাকে লইয়া মাতা পুত্রীর এত কথা হওয়াতে প্রথমটা নিধু কেমন অস্বস্তি বোধ করিতেছিল, কিন্তু ইহারা এত সহজভাবে সে কথা বলিতেছে যে নিধুর ক্রমশ বোধ হইতে লাগিল যে এই পরিবারের সঙ্গে তাহার বহুদিনের পরিচয়। সত্যই সে যেন তাহাদের ঘরের ছেলেই। এখানে আজ রাত্রে খাইতে কিন্তু নিধুর যে আপত্তি ছিল তাহা অন্য কারণে। সে বাড়ি ফিরিয়াই বিকালে দেখিয়াছে তাহার জন্য মা বসিয়া বসিয়া কচুর শাক কুটিতেছেন। কোনো কিছুর বিনিময়েই সে মার রান্না কচুর শাককে উপেক্ষা করিয়া মার প্রাণে কষ্ট দিতে পারিবে না। কথাটা সে অন্যভাবে ঘুরাইয়া মঞ্জুকে বলিল। মঞ্জু ইহা লইয়া বেশি নির্বন্ধাতিশয্য দেখাইল না। নিধু সেজন্য এই বুদ্ধিমতী মেয়েটিকে মনে মনে প্রশংসা না করিয়া পারিল না। আরও ঘণ্টাখানেক পরে নিধু চলিয়া আসিবার সময় মঞ্জু বলিল, কাল সকালে উঠেই এখানে আসবেন, কিন্তু আপনার পরামর্শ নিয়ে আমরা সব সাজাবো। অনুষ্ঠান কিরকম হবে না হবে সব তাতেই আপনার সাহায্য না পেলে। সেজন্যে ভাবনা নেই, আমি আসবো এখন। শুধু আপনি নন নিধুদা, আপনাদের বাড়ি শুদ্ধ সব কাল নেমন্তন্ন। মা বলে দিলেন আপনাকে বলতে, কাল সকালে আমি গিয়ে নেমন্তন্ন করে আসব। রাত্রে বাড়ি ফিরিয়া আহার আদি করিয়া শুইয়া পড়িতেই নিধুর মা আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি বললে ওরা? কাল ওদের বাড়ি কি রে নিধু? রমেশ বলছিল জজবাবুর জন্মদিন। ও মা, ওই বুড়োর আবার জন্মদিন? পয়সা থাকলে সব হয় মা। তোমার পয়সা থাকলে তোমারও জন্মদিন হতো। আমার জন্মদিন মাথায় থাকুক বাবা, পয়সার অভাবে তোর, রমেশের, পুটুর জন্মদিন কখনো করতে পারিনি। এদেশে ওর চলনই নেই। থাকবে কি, অবস্থা সব সমান। নিধু কি সব বলিয়া গেল খানিকক্ষণ ধরিয়া ইহার উত্তরে, কিন্তু নিধুর মা কি যেন ভাবিতেছিলেন তাহার কানে সম্ভবত কোনো কথাই ঢোকে নাই। নিধুর কথা শেষ হইলে তিনি অন্যমনস্কভাবে বলিলেন, আচ্ছা, তোর জন্মদিন কবে মনে আছে তোর? আশ্বিন মাসে তো জানি, কিন্তু তারিখটা। মায়ের কথা শুনিয়া নিধুর হাসি পাইল। বলিল, কেন মা, জন্মদিন করবে নাকি? না, তাই বলছি। বলিয়াই নিধুর মা ঘর হইতে চলিয়া গেলেন। যাইতে যাইতে আবার ফিরিয়া আসিয়া বলিলেন, জল আছে ঘরে? এক গ্লাস জল হবে তোরে? আমি যাই। পরদিন সকাল প্রায় 8:30টার সময় মঞ্জুই তাহার ভাইয়ের সঙ্গে নিধুদের বাড়ি আসিল। নিধুর মা তাহাদের দেখিয়া শশব্যস্ত হইয়া উঠিলেন। কোথায় বসান, কি করেন যেন ভাবিয়া পান না এমন অবস্থা। তাড়াতাড়ি একখানা আসন পাতিয়া দিয়া বলিলেন, এসো মা, বসো। এসো বাবা, বড় ভাগ্যি যে তোমরা এলে। মঞ্জু কুণ্ঠিতভাবে বলিল, আপনাকে ব্যস্ত হতে হবে না জ্যাঠাইমা। নিধুদা কোথায়? সে এইমাত্র যে কোথায় বেরুলো, এখনই আসবে। বসো মা। আপনারা সবাই পায়ের ধুলো দেবেন আমাদের বাড়ি, মা বলে দিলেন। ওখানেই দুপুরে খাবেন সবাই, কিন্তু জ্যাঠাবাবুকে বলবেন। নিধুর মা চোখ মুখ ও কথার ভাবে বিনয় ও সৌজন্য প্রকাশ করিতে গিয়া যেন গলিয়া পড়িলেন। মঞ্জু খানিক বসিয়া চলিয়া যাইবার সময় বারবার করিয়া বলিয়া গেল, নিধুদা আসিলেই যেন সে তাহাদের বাড়ি যায়। বেলা 9:30টার সময় নিধু মঞ্জুদের বাড়ি গেল। ওই সময় হইতে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিনটা যে বিচিত্র অনুষ্ঠান, আমোদ ও পান ভোজনের ভিতর দিয়া কাটিয়া গেল, নিধু বা তাহাদের বাড়ির কেহই জীবনে ওরকম কিছু কখনো দেখে নাই। মঞ্জুর বিশেষ অনুরোধে নিধু ছোট একটি কবিতাও লিখিয়া দিল মঞ্জুর বাবার জন্মদিন উপলক্ষে। তাহাতে তাহাকে ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণের সঙ্গে তুলনা করা হইল, যুগ প্রবর্তক ঋষিদের সঙ্গে তুলনা করা হইল, মহামানব বলা হইল। বলিবার বিশেষ কিছু বাদ রহিল না। মঞ্জু নিজের একটি ক্ষুদ্র রচনা পাঠ করিল, কয়েকটি গান গাহিল, একটি কবিতা আবৃত্তি করিল।
সে যেন এই অনুষ্ঠানের প্রাণ। সে যেখানে থাকে তাহাই মাধুর্যে ও সৌন্দর্যে ভরিয়া তোলে। সে যেখানে নাই তাহা হইয়া ওঠে প্রাণহীন। অন্তত নিধুর তাহাই মনে হইল। মঞ্জুর বাবাকে মঞ্জু নিজের হাতে স্নান করাইয়া শুভ্র গরদ পরাইয়া পিঁড়িতে বসাইল। গলায় নিজের হাতে তৈরি ফুলের মালা দিয়া কপালে নিজের হাতে চন্দন লেপন করিল। তাহার পর যাহা কিছু অনুষ্ঠান হইল সবই তাহাকে ঘিরিয়া। নিধুর মা এমন ধরনের উৎসব কখনো দেখেন নাই। দেখিয়া শুনিয়া তাহার মুখে কথা সরে না এমন অবস্থা। মধ্যাহ্ন ভোজনের পর নিমন্ত্রিতের দল চলিয়া গেল। নিধুকে কিন্তু মঞ্জু যাইতে দিল না। বৈকালে তাহারা ছোট একটি মুখ অভিনয় করিবে। নিধুর বসিয়া এখনই দেখিতে হইবে তাহাদের তালিম দেওয়া। কোথায় কি খুঁত হইতেছে তাহা দেখিবার ভার পড়িল নিধুর উপর। মঞ্জুর অভিনয় দেখিয়া নিধু মুগ্ধ হইয়া গেল। সুঠাম দেহযষ্টির কি লীলা, হাত পা নাড়ার কি সুললিত ভঙ্গি, হাসির কি মাধুর্য। সামান্য একটি তক্তপোষ ও দড়ির গায়ে ঝুলানো কয়েকখানি রঙিন শাড়ি ও ফুলের মালার সাহায্যে যে এমন মায়া সৃষ্টি করা যায় দর্শকদের সামনে, তা নিধু এই প্রথম দেখিল। অবশ্য অভিনয়ের সময় নিধুর মা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পূর্বে নিধু মঞ্জুকে বলিল, যাই তাহলে এখন। এখনই কেন? সারা দিন তো আছি। আরও থাকতে যদি বলি? থাকতে হবে তাহলে, তবে কাল সকালেই তো আবার। কাল ছুটি নেই? কিসের ছুটি কাল? না, সামনের শনিবার আসবেন তো? তা ঠিক বলা যায় না, সব শনিবার তো। শুনুন নিধুদা, ওসব শুনছি নে, আসতেই হবে শনিবার। আমার হাতের লেখা কাগজের ওই দিন একটা উৎসব করব ভাবছি। বেশ, তাহলে আসবো। আজ রাত্রে এখানে কেন খেয়ে যান না? দুপুরে ওই বিরাট খাওয়ার পরে রাত্রে কিছু চলবে না মঞ্জু। ও অনুরোধ করো না। সে হবে না, মাকে বলি। লক্ষ্মী, ছেলে মানুষই করো না, বলি শোনো। তাহলে এখন যাবেন না বলুন? নিধুও বোধহয় মনে মনে তাহাই চাহিয়াছিল। সে কেবল বলিল, থাকতে পারি, কিন্তু তোমার মুখ অভিনয়টি আর একবার দেখাতে হবে। মঞ্জু উৎসাহের সঙ্গে বলিল, বেশ, দেখাবো। ভালো লেগেছে আপনার? চমৎকার। সত্যি বলছেন নিধুদা? মন থেকে বলছি, বিশ্বাস করো। তা যখন বললেন তখন ওর চেয়েও ভালো একটা করি আমি। স্কুলে প্রাইজ পেয়েছিলাম কবে, সেটা করব এখন। তাহলে রইলাম আমি, না দেখে যাচ্ছি নে। সন্ধ্যার কিছু পরে কচ ও দেবযানীর মুখ অভিনয় মঞ্জু করিল। ছোট ভাইকে কচের ভূমিকায় সহযোগী করিয়াছিল। নিধুর মনে হইল মঞ্জুর ভাই জিনিসটাকে নষ্ট করিল। মঞ্জুর অভিনয় সর্বাঙ্গ সুন্দর হইত যদি সে ছোট ভাইয়ের কাছে বাধার পরিবর্তে সাহায্য পাইত। অনেক রাত্রে নিধু যখন মঞ্জুদের বাড়ি হইতে ফিরিল তখন মাথার মধ্যে ঝিমঝিম করিতেছে। কিসের নেশা যেন তাহাকে মাতাল করিয়া দিয়াছে। কত ধরনের চিন্তা ও অনুভূতির জটিল স্রোত তখন তাহার মনকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে। কোনো কিছু ভালোভাবে ভাবিয়া ও বুঝিয়া দেখিবার অবসর ও ক্ষমতা নাই তখন। নিধুর মা বলিলেন, হেলি বাবা, কেমন হলো বল দেখি। একেই বলে বড় লোক। বড় লোক যে হয় তাদের সব ভালো না হয়ে পারে না। জন্মদিন যে আবার ওভাবে করা যায় তা তুমি আমি জানি। নিধু হাসিয়া বলিল, জানবে কোত্থেকে মা, পয়সা আছে। আর কি চমৎকার মঞ্জু মেয়েটা, কেমন পালা গাইলে হাত পা নেড়ে। মুখে কিছু না বললেও সব বোঝা গেল। সব বুঝেছিলে মা? ও মা, ঠাকুর দেবতার কথা কেন বুঝবো না? কোনটা ঠাকুর দেবতার কথা হলো মা? তুমি কিছুই বোঝনি। ও আমাদের ঠাকুর দেবতার নয়, তুমি যা ভাবছ। বুদ্ধ নাম শুনেছ? ও সেই বুদ্ধদেবের। তা যাগ্গে, দেবতা তো, তাহলেই হলো।
কিন্তু যাই বল, মঞ্জু চমৎকার মেয়ে না? কি সুন্দর দেখতে। মঞ্জুর কথায় নিধু বিশেষ কোনো উৎসাহ দেখাইল না। একবার সমর্থন সূচক ঘাড় নাড়িয়া ঘরের মধ্যে চলিয়া গেল। পরদিন সকালে উঠিয়া নিধুর মনের মধ্যে কেমন যেন একটা বেদনা অনুভব করিল। কিসের বেদনা ভালো করিয়া বোঝাও যায় না, অথচ মনে হয় যেন সারা দুনিয়া শূন্য হইয়া গিয়াছে। অন্য কোথাও গেলে কিছু নাই, কোথাও আছে কেবল এখানে মঞ্জুদের বাড়ি। মঞ্জুদের বাড়ি ছাড়িয়া বিশ্বের কোথাও গিয়া সুখ নাই। বাড়ি হইতে বিদায় লইয়া নিধু উদাস মনে পথ চলিতে লাগিল। ভাদ্র মাসের মাঝামাঝি, পথের ধারে ঝোপে বনকলমি ফুটিয়াছে। বাঁশ ঝাড়ের ও বড় বড় বিলিতি চটকা গাছের মাথায় সকালে নীল আকাশ। পূজার আর বেশি দেরি নাই। স্থলে জলে আকাশে বাতাসে আসন্ন পূজার আভাস যেন। পাড়াগাঁয়ের ছেলে নিধুর তাহাই মনে হইল। কৃষকেরা পাট কাটিতে শুরু করিয়াছে। পথের ধারে যেখানে যত খানা ডোবা, তাহাতেই পচানো পাটের আঁটি। দুর্গন্ধে এখন হইতেই পথ চলা দায়। নিধু অন্যমনস্কভাবে চলিতে চলিতে প্রায় নোনাখালির বাঁওড়ের কাছে আসিয়া পড়িল। এখান হইতে টাউন আর মাইল 2। নিধু বাঁওড়ের ধারে ঘাসের উপর বসিল। আজ এখনো সকাল আছে, তাড়াতাড়ি কোর্টে হাজির হইয়া কি হইবে? মক্কেলের তো বড় ভিড়। মহকুমা টাউনে তাহার কেহ নাই। একেবারে আত্মীয় স্বজন শূন্য মরুভূমি এটা। জগতের যাহা কিছু সে চায়, তাহার প্রিয়, তাহার কাম্য পিছনে ফেলিয়া আসিয়াছে তাহাদের গ্রামে। মনের মধ্যে দারুণ শূন্যতা। তা কে পূরণ করিবে? যদু মোক্তার না তার মুহুরী বিনোদ? নিধু বুদ্ধিমান লোক, সে কথাটা ভালো করিয়া ভাবিল। মঞ্জুর প্রতি তাহার মনোভাব এমন হওয়ার হেতু কি? মঞ্জু সুন্দরী মেয়ে, কিন্তু সুন্দরী সে একেবারে দেখে নাই তাহা তো নয়। সেজন্য সে আকৃষ্ট হয় নাই। তাহাকে আকৃষ্ট করিয়াছে তাহার প্রতি মঞ্জুর সদয় ও মধুর ব্যবহার, মঞ্জুর আদর, সৌজন্য। অত বড় লোকের মেয়ে, শিক্ষিতা ও রূপসী, তাহার উপর এত দরদ কেন তার? এ এমন একটা জিনিস নিধুর জীবনে যাহা আর কখনো ঘটে নাই, একেবারে প্রথম। তাই মঞ্জুর কথা ভাবিলেই, তাহার মুখ মনে করিলেই নিধুর মন মাতিয়া ওঠে, তাহাকে উদাস ও অন্যমনস্ক করিয়া তোলে। সব কিছু তুচ্ছ, অকিঞ্চিতকর মনে হয়, অথচ ইহার পরিণাম কি? শুধু কষ্ট ছাড়া। বুদ্ধিমান নিধু সে কথাও ভাবিয়া দেখিয়াছে। মঞ্জুকে সে চায়, কিন্তু মঞ্জুর বাবা কি কখনো তাহার সহিত মঞ্জুর বিবাহ দিবেন? মঞ্জুকে পাইবার কোনো উপায় নাই তাহার। মঞ্জুকে আশা করা তাহার পক্ষে বামন হইয়া চাঁদে হাত দিবার সমান। কেন এমন হইল তাহার মনের অবস্থা? অত্যন্ত ইচ্ছা হয় মঞ্জুর মনের ভাব কি জানিতে। মঞ্জুও কি তাহাকে এমন করিয়া ভাবিতেছে? এ কথা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা শক্ত। কি তাহার আছে? না রূপ, না গুণ, না অর্থ। মঞ্জু তাহার কথা কেন ভাবিবে? সে গরিবের ছেলে, মোক্তারি করিতে আসিয়া 5 টাকা ঘর ভাড়া দিয়া, নিজে 2টি রাঁধিয়া খাইয়া, মক্কেল শিখাইয়া, যদু মোক্তারের দয়ায় জামিন নামা সই করিয়া গড়ে মাসে 18-19 টাকা রোজগার করে। কোনো সম্ভ্রান্ত ঘরের শিক্ষিতা মেয়ে যে তাহার মতো লোকের দিকে চাহিয়া দেখিতেও পারে, ইহা বিশ্বাস করা শক্ত। নিধু বাসায় পৌঁছিয়া দেখিল বিনোদ মুহুরী তাহার অপেক্ষায় বারান্দার বেঞ্চিতে বসিয়া আছে। তাহাকে দেখিয়া বিনোদ মুহুরী বলিল, বাবু এলেন? বড্ড দেরি করে ফেললেন যে। কেন বলো তো? 2টো মক্কেল এসেছে, চুরির কেস। আমি ধরে রেখে দিয়েছি, কত চালাকি খেলে। তারা হরিহর নন্দীর কাছে কি মোজাহার হোসেনের কাছে যাবেই। আজই এজাহার করাতে হবে। বলেছি বাবু আসছেন, বসো, এই এলেন বলে। ধরে কি রাখা যায়? আসামি না ফরিয়াদি? ফরিয়াদি বাবু। আসামি গিয়েছে যদুবাবুর কাছে। এদের অনেক করে ধরে রেখেছি বাবু, খেতে গিয়েছে হোটেলে। নিধু নির্বোধ নয়, বিনোদ মুহুরীর চালাকি বুঝিতে পারিল।
বিনোদ মুহুরী টাউটগিরি করিয়া কিছু কমিশন আদায় করিবে, এই তাহার আসল উদ্দেশ্য। নতুবা আসামি পক্ষ যখনই যদু মোক্তারের কাছে গিয়েছে, অপরপক্ষ নিধুর কাছে আসিবেই, তাহাই আসিতেছে আজ 2 মাস ধরিয়া। বিনোদের টাউটগিরি না করিলেও তাহারা এখানে আসিত, বিনোদের খোসামত করা ইত্যাদি সব বাজে কথা। নিধু বলিল, টাকার কথা কিছু বলেছিলে? বিনোদ বিস্ময়ের ভান করিয়া বলিল, না বাবু, আপনি এসে যা বলবেন ওদের বলুন, আমি টাকার কথা বলবার কে? আচ্ছা, আমি কোর্টে চললাম, তুমি ওদের নিয়ে এসো। বাবু, ওদের এজাহারটা একটু শিখিয়ে নেবেন কখন? কোর্টেই নিয়ে এসো, যা হয় হবে। বার লাইব্রেরিতে ঢুকিতে প্রথমেই সাধন মোক্তারের সঙ্গে দেখা। সাধন তাহাকে দেখিয়া লাফাইয়া উঠিয়া বলিলেন, আরে এই যে, আমি ভাবছি আজ কি আর এলে না? দেরি হচ্ছে যখন তখন বোধ হয়। শরীর বেশ ভালো? বাড়ির সব ভালো? তাহার স্বাস্থ্য ও তাহার পরিবারের কুশল সম্বন্ধে সাধন মুক্তারের এ অকারণ ঔৎসুক্য নিধুকে বিরক্ত করিয়াই তুলিল। সে বিরস মুখে বলিল, আজ্ঞে হ্যাঁ, সব মন্দ নয়। সাধন ভট্টাচ বলিলেন, ভালো কথা, একটা জামিন নামায় সই করতে হবে তোমায়, মক্কেল পাঠিয়ে দেব এখন। নিধু ইহার ভিতর সাধন ভট্টাচার্যের স্বার্থসিদ্ধির গন্ধ পাইয়া আরও বিরক্ত হইয়া উঠিল। কিন্তু বিরক্ত হইলে ব্যবসা চলে না, অন্তত একটা টাকা তো ফি পাওয়া যাইবে জামিন নামায় সই করিয়া। সুতরাং সে বিনীতভাবে বলিল, দেবেন পাঠিয়ে। আজ একবার নতুন সাব ডেপুটির কোর্টে তোমায় নিয়ে যাই, চলো। আলাপ হয়নি বুঝি? না, উনি তো শুক্রবার এসেছেন, সেদিন আমার কেস ছিল না, ওকে চোখেও দেখিনি। হাকিমদের সঙ্গে আলাপ রাখা ভালো, চলো যাই। নবাগত সাব ডেপুটির নাম সুনীল বন্দ্যোপাধ্যায়। বয়স বেশি নয়, লম্বা ধরনের গড়ন, চোখে চশমা, গায়ের রং বেশ ফর্সা। এজলাসে কোনো কাজ ছিল না, সুনীলবাবু একা বসিয়া নথির পাতা উল্টাইতেছিলেন। সাধন ভট্টাচার্য ঘরে ঢুকিয়া হাসি মুখে বলিলেন, হুজুরের এজলাস যে আজ ফাঁকা। আসুন সাধনবাবু, আসুন। এ মহকুমায় দেখছি কেস বড় কম। ভাবছি দাবা খেলা শিখবো না ছবি আঁকা শিখবো, সময় কাটাতে চাই। ইনি কে? হুজুরের সঙ্গে আলাপ করিয়ে দেব বলে নিয়ে এলাম। এর নাম নিধিরাম রায়চৌধুরী, মোক্তার। এই সবে মাস 2 হলো। বেশ বেশ, বসুন নিধিরাম বাবু, কেস নেই, বসে একটু গল্পগুজব করা যাক। নিধিরাম নমস্কার করিয়া বসিল। এজলাসে হাকিমদের সামনে বসিতে এখনো যেন তাহার ভয় ভয় করে, কথা বলিতে তো পারেই না। সুনীলবাবু বলিলেন, নিধিরাম বাবুর বাড়ি কি এই সাব ডিভিশনেই? নিধিরাম গলা ঝাড়িয়া লইয়া সসম্ভ্রমে বলিল, আজ্ঞে হ্যাঁ, এখান থেকে 6 ক্রোশ, কুড়ুলগাছি। সুনীলবাবু চোখ কড়িকাঠের দিকে তুলিয়া কথা মনে আনিবার ভঙ্গি করিয়া বলিলেন, কুড়ুলগাছি? কুড়ুলগাছি? আচ্ছা, আপনাদের গ্রামেই কি লালবিহারী বাবুর বাড়ি? আজ্ঞে হ্যাঁ। উনি বুঝি আজকাল কন্টাইয়ের মুন্সেফ, না? কন্টাই থেকে বদলি হয়েছেন মেদিনীপুর সদরে, দেশে এসেছেন 3 মাসের ছুটি নিয়ে। ছুটিতে আছেন কেন? অসুখ বিসুখ নাকি? না, শরীর বেশ ভালোই। বাড়িতে এবার পুজো করবেন শুনছি, আর বোধহয় বাড়ি ঘর সারাবেন। তাই নাকি? বেশ বেশ। আমার বাবার সঙ্গে ওর খুব বন্ধুত্ব কিনা। কলকাতায় আমাদের বাড়ির পাশেই ওর শ্বশুর বাড়ি, সিমলে স্ট্রিটে। আমাদের সঙ্গে খুব জানাশোনা। ওরা ভালো আছেন সব? আজ্ঞে হ্যাঁ, ভালোই দেখে এসেছি। আমার নাম করবেন তো লালবিহারী বাবুর কাছে? নিশ্চয়ই করব, এ শনিবারে গিয়েই করব। বলবেন একবার সময় পেলে আমি যাব। কি গায়ের নামটা বললেন? কুড়ুলগাছি। হ্যাঁ, কুড়ুলগাছিতে। সে তো আমাদের সৌভাগ্য, হুজুরের মতো লোক যাবেন আমাদের গ্রামে। নিধুর বিনয়ে সুনীলবাবু পরম আপ্যায়িত হইয়াছেন বলিয়া মনে হইল তাহার মুখ দেখিয়া। নিধুর দিকে তাকাইয়া খুশির সুরে বলিলেন, আজ আসবেন আমার ওখানে?
আসুন না, একটু চা খাবেন বিকেলে। সাধনবাবু, আপনিও আসুন না। নিধু মুগ্ধ হইয়া গেল হাকিমের শিষ্টতায় ও সৌজন্যে। সাধনবাবুর তো মুখ দিয়া কথা বাহির হইল না। তিনি বিনয়ে সম্ভ্রমে বিগলিত হইয়া বলিলেন, আজ্ঞে নিশ্চয়ই যাব, হুজুর যখন বলছেন নিশ্চয়ই যাব। হ্যাঁ, আসুন, এই ধরুন 6টার সময়। এই সময়ে হরিবাবু মোক্তার দুজন মক্কেল লইয়া ঘরে ঢুকিয়া বলিলেন, হুজুর কি ব্যস্ত আছেন? একটা এজাহার করতে হবে আমার মক্কেলের। নিধু ও সাধন ভট্টাচার্য নমস্কার করিয়া বিদায় লইতে উদ্যত হইলে সাব ডেপুটি বলিলেন, তাহলে মনে থাকে জানো নিধুবাবু? আজ্ঞে হ্যাঁ, নিশ্চয়ই। বাহিরে আসিয়া সাধন ভট্টাচার্য বলিলেন, সব হুজুরের সঙ্গে আমার খাতির, বুঝলে? তোমায় সব এজলাসে একে একে নিয়ে যাব। তবে কি জানো, এসটিও আর সাব ডেপুটি এদের নিয়েই আমাদের কারবার। দেওয়ানি কোর্টে আমাদের তত তো হয় না, ফৌজদারি হাকিমদের সঙ্গে ভাব রাখলেই চলে যায়। বার লাইব্রেরিতে আসিবার পূর্বে সাধন ভট্টাচার্য নিম্ন সুরে বলিলেন, ভালো কথা, আমার সেই প্রস্তাবটার কি হলো হে? নিধুর গা জ্বলিয়া গেল। সে এতক্ষণ ইহারই অপেক্ষা করিতেছিল। ইতস্তত করিয়া বলিল, এখনো তো ভেবে দেখিনি। বাড়িতে কিছু বলনি? আজ্ঞে না। তোমার মেয়ে পছন্দ হয়েছে কিনা বলো, আসল কথা যেটা। নিধু ভদ্রতার খাতিরে বলিল, আজ্ঞে না, মেয়ে ভালোই। তোমার সঙ্গে সামনের শনিবারে তোমাদের বাড়ি যাই না কেন? আপনি যাবেন আমাদের বাড়িতে সে তো ভাগ্যের কথা। তবে আমি বলছি কি, এ শনিবারে না হয় আমি একবার জিজ্ঞেস করেই আসি বাবাকে। খুব ভালো, তাই করো। সোমবারে যেন আমি নিশ্চয়ই জানতে পারি। দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ। ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।